আলোচনা অনুষ্ঠান দ্বিতীয় বাংলাদেশ আলোচনা পর্বে সবাইকে স্বাগত। ৩০ ডিসেম্বর শেষ হয়েছে, কিন্তু আদৌ শেষ হয়েছে কিনা ৩০ ডিসেম্বর? কারণ ৩০ ডিসেম্বর একটি তারিখ নির্ধারিত হয়েছিল। আমি আলোচনা পর্বে যখন বাংলাদেশকে ভোট দিন আলোচনা পর্বে আলোচনা করছিলাম, তখন জানিয়েছিলাম যে যারা ভাবে ৩০ ডিসেম্বর বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা একটা একেবারে রাতারাতি বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, তারা আসলে বোকামি করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আসলেই তো ৩০ ডিসেম্বর শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশের সমস্যা শেষ হয়েছে কিনা? নতুন বছর শুরু হয়েছে বাংলাদেশে একটি প্রতিবাদ দিয়ে, জনাকীর্ণ প্রতিবাদ দিয়ে, অর্থাৎ গুটি কয়েক মানুষ প্রতিবাদ করেছেন। কেন প্রতিবাদ করেছেন, কোথায় কি জন্য প্রতিবাদ করেছেন? নোয়াখালীর সুবর্ণচরে একজন নারী, ৪ সন্তানের জননী, গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার হওয়া এই নারীর অপরাধ, তিনি যারা ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন তাদের সামনে তাদের পরামর্শকে উপেক্ষা করে তিনি তার পছন্দের প্রার্থী, তার পছন্দের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছিলেন। ভোট দেওয়ার পরে রাত্রে ওই এলাকার যুবলীগ এবং তাদের সাঙ্গপাঙ্গরা সেই বাড়িতে যেয়ে ৪ সন্তানের জননীকে তুলে এনে তাকে গণধর্ষণ করে। এই ছবিকে কেন্দ্র করে প্রতিবাদ হওয়ার কথা ছিল যে আকাশ ছোঁয়া, অর্থাৎ একটা প্রতিবাদ আপনারা এসে দেখতে পাচ্ছেন যে নৌকায় ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ, বিচারের দাবিতে বিক্ষোভ, উপরে লেখা আছে এনাফ ইজ এনাফ, নতুন বছর শুরু হোক বিক্ষোভ দিয়ে। তো বাংলাদেশের নতুন বছর শুরু হয়েছে বিক্ষোভ দিয়ে, কারণ হচ্ছে গণধর্ষণ। সেখানে গণপ্রতিবাদের অভাব কিনা সেটি আজকের আলোচনার বিষয়। দেখুন, বিএনপি এবং তাদের যারা নীতি নির্ধারক, ঐক্যফ্রন্ট যারা তাদের নীতি নির্ধারক, তাদের মধ্যে যথেষ্ট পরিকল্পনার ঘাটতি আছে বলেই প্রতীয়মান হয় সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায়। বিএনপির একজন নেতা মেজর আখতারুজ্জামান, যিনি কিশোরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণায় যে তার নাক ভেঙেছিল, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি তো বলেই দিয়েছেন যে ঠিক আছে, বিএনপির উচিত হবে, ঐক্যফ্রন্টের উচিত হবে, যারা নির্বাচিত তারা শপথ নিয়ে সংসদে যাক এবং ঐক্যফ্রন্ট ভেঙে দিক। দেখুন, তার কথাবার্তা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং এই ঐক্যফ্রন্ট গঠনে যারা ছিলেন তাদের মতোই অবিবেচক এবং অদূরদর্শীর মতোই বলা হয়েছে, মনে হয়েছে। এবং ওইসব কর্মী সমর্থকদের আচরণের মতো হয়েছে যারা ভেবেছিলেন যে ৩০ তারিখ একটা মিরাকল ঘটতে যাচ্ছে এবং ৩০ তারিখ ব্যাপক পরিবর্তন হবে এবং ৩০ তারিখেই তারা আসলে ক্ষমতায় যাবেন। এটা একেবারে বোকার স্বর্গে বসবাস করার মতো একটি রাজনৈতিক চিন্তা, যে সেটি আমি একটু বিশ্লেষণ করছি। এর আগে আমরা দেখতাম যে ৯১ সালের নির্বাচনে বিশেষত, কিংবা ২০০১ সালের নির্বাচন পরবর্তী যে সংখ্যালঘু নির্যাতন হয়েছিল, তার পেছনে অভিযোগ ছিল যে বিএনপি জামায়াতের সমর্থকরা এটা করেছে। সেই সরকার একেবারে ব্যাপকভাবে এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়েছিল। এমনকি ২০১৪ সালের নির্বাচনে, গণবিহীন একটি নির্বাচনে, অংশগ্রহণবিহীন একটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ভোট কারচুপি, কলঙ্কিত নির্বাচন, এটি যখন প্রতিবাদের বিষয় না হয়ে প্রতিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে সংখ্যালঘু নির্যাতন, সেটি পত্রিকার পাতায় টকশো আলোচনা। কারণ তাদের পক্ষে কথা বলার জন্য যেসব বি টিম, অর্থাৎ একটি রাজনৈতিক দল তো রাজনীতি করে, কিন্তু তার অনেকগুলো বি টিম থাকে, হ্যাঁ, যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, যেমন বুদ্ধিজীবী সমাজ, যেমন সাংবাদিক, যেমন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এরা সবাই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তখন মাঠে নেমে যায়। সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে কিনা? না, দেখা যাচ্ছে না, কোনোভাবেই দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ তো বটেই, বরঞ্চ রাজনৈতিক দল, অবিবেচকের মতো যারা রাজনীতি করছেন তাদের তরফ থেকেও। সুবর্ণচরের এই নারী ধর্ষণের ঘটনা খুব বিক্ষিপ্তভাবে ছোট ছোট পত্রিকায় এসেছে। গতকালকে ডেইলি স্টারে আসার পরে এই ঘটনাটি মারাত্মকভাবে মানুষের মাঝখানে ছড়িয়ে যায় এবং একটা যারা স্বাভাবিক বিবেক বোধ সম্পন্ন মানুষ, এমনকি যারা আওয়ামী রাজনীতির সমর্থক এবং তাদেরকে ভোট দিয়েছে, তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু সেই বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছোট্ট একটি প্রতিবাদ হয়েছে নতুন বছরের শুরুতে শাহবাগে, যারা করেছে কিছু বাম রাজনীতির সমর্থক, রাজনৈতিক ব্যক্তি, তারা বলেছেন যে না, নতুন বছরটা শুরু হচ্ছে প্রতিবাদ দিয়ে। আশ্চর্যজনক বিষয় হলো, এই প্রতিবাদে অংশ নেয়নি ঐক্যফ্রন্ট, এই প্রতিবাদে অংশ নেয়নি বিএনপি সমর্থিত কোনো নেতা, এই প্রতিবাদে অংশ নেয়নি বিএনপির শীর্ষ কোনো নেতৃত্ব, মির্জা ফখরুল কিংবা অন্য কেউ। অথচ দোষটা হচ্ছে ওই গৃহবধূর, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য, প্রার্থীকে ভোট দেওয়ার জন্য গণধর্ষিতা হয়েছেন। দেখুন, এখানেই হচ্ছে বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতা, এখানেই হচ্ছে ঐক্যফ্রন্টের রাজনৈতিক অদূরদর্শিতা।
আজকে চিন্তা করুন এমন একটি ঘটনা যদি হতো যে না আওয়ামী সরকার নির্বাচনে পরাজিত হয়েছে এবং নৌকায় ভোট দেওয়ার অপরাধে একজনকে গণধর্ষণ করা হয়েছে, বাংলাদেশের সবগুলো মিডিয়া, সবগুলো প্রগতিশীল, সবগুলো রাজনীতিবিদ, এমনকি শেখ হাসিনা ছুটে যেতেন সুবর্ণচরের গ্রামে, যে ওই নারীর সাথে কথা বলতেন কিনা? অবশ্যই বলতেন, কেননা আওয়ামী রাজনীতির ধর্মই হচ্ছে তারা তার কর্মী সমর্থকদেরকে মূল্যায়ন করতে জানে, অন্তত বেশিরভাগ জায়গায়। ধারের শীর্ষে ভোট দেওয়ার অপরাধে যেই নারী ধর্ষিত হলেন, সেই নারীর খোঁজ খবর নেওয়ার জন্য বিএনপির স্থানীয় যেসব এমপি প্রার্থী ছিলেন কিংবা বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, তারা ওই এলাকায় গেছেন কিনা কিংবা যাওয়ার পরিকল্পনা করছেন কিনা এখনও জানার সুযোগ হয়নি। তবে নিদেন পক্ষে ঢাকায় একটা যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদে বিএনপির একজন শীর্ষ নেতৃবৃন্দতে যেতে পারতেন। অনেকেই বলতে পারেন গেলে হয়তো তারা বলতেন যে আয়োজক তো বিএনপি দলের না, আপনারা কেন এসছেন? বলুক, সমস্যা নাই, কিন্তু সহমর্মিতা প্রকাশ করতে হবে, যেতে হবে। সেটাই তো আসলে গণমানুষকে সম্পৃক্ত করার রাজনীতি। আমি এখন আসি যে 30 ডিসেম্বর শেষ হলো কিনা এবং 30 ডিসেম্বর নিয়ে যারা ভেবেছিলেন তাদের পরিকল্পনার যে ঘাটতি আছে কিনা সে বিষয়ে আলোচনা করব। দেখুন, 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনীতি পরিবর্তন, বাংলাদেশের রাজনীতির সব সমস্যার সমাধান হবে এমন একটি দিন ছিল না। 30 ডিসেম্বর ছিল বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে প্রেক্ষাপট সেটা জনসমক্ষে তুলে ধরা। এটি একটি বড় নাটক মঞ্চায়নের দিন। কি সেই নাটক? সেটা হলো যে একটা সরকার কতটা নির্লজ্জভাবে, জঘন্যভাবে মানুষের উপর আক্রমণ করতে পারে, নির্বাচন ব্যবস্থাকে ভুলণ্ঠিত করতে পারে, কারচুপির 10টি স্তর প্রবর্তন করে নিজেরা ক্ষমতায় কুক্ষিগত করতে পারে, এই ধারণাগুলো মানুষের ছিল। 2014 সালে যখন বিএনপি নির্বাচন বয়কট করে, তখন একটি আলোচনা ছিল সুশীল মহলে যে না, দলটি যেতে পারতো নির্বাচনে, যে দেখতো যে না আসলে কি গণরায় কোন দিকে যায়। সেটা তারা করেনি। তার খেসারত, তার যে ক্ষোভ, তার যে সমালোচনা, সেটি গত 5 বছর ধরে বিএনপিকে ভোগ করতে হয়েছে। সেটাই তো এবার দেখাতে চেয়েছিল বিএনপি, তাই তো, যে 30 ডিসেম্বর কিংবা ঐক্যফ্রন্ট দলীয় সরকারের অধীনে যে নির্বাচনে গেলে আসলে যে নির্বাচন সুষ্ঠু হয় না, সেটি প্রমাণ করার জন্য এর চেয়ে বড় নাটকের মঞ্চ আর নেই। সেটি এই ঐক্যফ্রন্ট এবং বিএনপির এই যে পাতা কিছুটা ফাঁদ বলা হয়, এটা পাতা ফাঁদ না, মানে তারা নির্বাচনের থেকে শেষ পর্যন্ত থেকে এটি বোঝাতে চেয়েছিল দেশের জনগণকে যে না, আপনার সরকারের যেই দল পরিচালিত করছে সেই দল কতটা গণবিচ্ছিন্ন, কতটা ডাকাত, কতটা নির্যাতক হতে পারে, সেটি প্রমাণ করার জন্য এই 30 ডিসেম্বরের মঞ্চ সবচেয়ে বড় মঞ্চ, এবং সেটি প্রমাণিত হয়েছে। এতদিন পর্যন্ত এই সরকারের যে নির্যাতন, এই সরকারের যে ভোট কেড়ে নেওয়ার যে রাজনীতি, সেটিতে প্রতিবাদ ছিল কেবলমাত্র বিএনপির রাজনৈতিক দলের। 30 ডিসেম্বর বাংলাদেশের 2.5 কোটি তরুণ ভোটার এবং আপামার জনসাধারণ ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দিতে পারেনি, এখন এই প্রতিবাদটা বাংলাদেশের গোটা মানুষের, সেটাকে ক্যাশ করা, সেটাই তো ছিল 30 ডিসেম্বরের লক্ষ্য, তাই তো? সেটা হয়নি এই কারণে যে সাংগঠনিকভাবে প্রচণ্ড দুর্বলতা, পরিকল্পনার অভাব। দেখুন, 30 ডিসেম্বরে কি হবে না হবে এটি নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার অনেক আগে থেকেই উদ্গ্রীব ছিল। তারা নির্বাচনী তাফসিল ঘোষণার পরে যখন মাঠে গণজোয়ার দেখেছে বিরোধী পক্ষের, তখন থেকে নানা রকম পরিকল্পনা শুরু করেছে এবং কয়েক স্তরের পরিকল্পনা। ধরুন, এমন যদি হতো যে গণজোয়ারে একেবারে মানুষের অংশগ্রহণে বিরোধী দল ভোটের দিন নির্বাচনী মাঠ দখল করে যদি জয় নিশ্চিত করেও ফেলতো, তবুও আমাদেরও বিশ্বাস বর্তমান সরকার তার ক্ষমতাকে আরও কয়েক বছর প্রলম্বিত করত তার সাংবিধানিক শক্তি দিয়ে, তার সাংবিধানিক সক্ষমতা দিয়ে। বলতো যে এই মুহূর্তে ক্ষমতা ছাড়লে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। সংবিধানে এই বিধি সংযোজন তারা করেছে এর আগের সংশোধনীতে। সুতরাং নির্বাচনে যদি তারা পরাজিতও হতো, যদি এই ডাকাতি কারচুপির যে 10 স্তরের পরিকল্পনা করা হয়েছে সেটি যদি সফল নাও হতো, তবুও কিন্তু তাদের একটা ব্যাকআপ অর্থাৎ পরিকল্পনা ছিল যে কিভাবে তারা এই ক্ষমতাকে প্রলম্বিত করবে এবং যারা মাঠে ত্রাস করছে তাদেরকে বিচারের আওতায় আনবে। বিপরীতে আমরা এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে যে বিরোধী শিবিরে যারা ঐক্যফ্রন্ট গঠন করেছে, তাদের এই পরিকল্পনাটার ঘাটতি আছে বলেই প্রয়োজন ছিল নির্বাচনের দিনই অন্তত মাঝপথে, যখন সকাল থেকে নিশ্চিত হয়ে গিয়েছে যে সব জায়গায় কারচুপি হচ্ছে এবং যখন আগের দিন থেকে নানান আসনে রাত্রে ভোট কেন্দ্রে ভোট প্রদান একেবারে হয়ে গেছে, এটি স্ট্যাবলিশড, প্রমাণিত, দুপুরের মধ্যেই ছিল জাতীয়ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া। সেটা তারা না দিয়ে বিকাল 4টা ভোট গ্রহণের শেষ পর্যন্ত তারা নিয়ে গেছেন, যদিও তার আগে বিক্ষিপ্তভাবে প্রার্থীরা নিজে থেকে উদ্যোগে তারা ভোটের বর্জনের ঘোষণা দিয়েছেন।
আমরা দুপুর 12টার দিকেই বুঝতে পেরেছি যে এই মানুষের ভোট গণমানুষের ভোট হচ্ছে না। সেটি হয়ে ওই দিন ভোট বর্জনের ঘোষণা দিয়ে কি করা যেত? ওই 300 আসনের যারা প্রার্থী আছে সবাইকে একযোগে ঢাকায় ডাকা যেত কিনা, সেটা একদিনের সিদ্ধান্ত নয়। সেই সিদ্ধান্তটা হওয়া উচিত ছিল একেবারেই ধরুন নির্বাচনের পূর্বে। একটা নির্বাচনে যাওয়াটা তো একটা আন্দোলনের কৌশল হিসেবে বলেছে বিরোধী পক্ষ, তাই তো? তো কি সেই আন্দোলনের কৌশল? এখন নির্বাচনকে বাতিল করার জন্য তারা আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছেন এবং বলছেন নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান করা হবে। এই স্মারকলিপিতে নির্বাচন কমিশন, এই কমিশনে যিনি বসে আছেন, নির্লজ্জভাবে যিনি বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, 47 বছরের ইতিহাসে এমন সুষ্ঠু নির্বাচন দেখেন নাই বলে যারা দাবি করেছে, যেসব সামরিক পক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আসলে কিছুই যায় আসে না। সরকার নির্বাচনকে ডাকাতি করে নিজেদের মধ্যে আনার পর এখন আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্যস্ত এবং তারা একটা পর্যায়ে সফল হবে এই স্বীকৃতি আদায়ে, কেননা সরকারের সব মেশিনারি তাদের নিয়ন্ত্রণে এবং মাঠে কোনো জনবিক্ষোভ নেই। যেই বিক্ষোভের দানা বাড়তে পারত নির্বাচনের দিন থেকেই। সব প্রার্থীদেরকে ঢাকা এনে নির্বাচন কমিশনের সামনে বসে যাওয়া যেত, প্রতিবাদ জানানো হতো যে এই নির্বাচন বাতিল করতে হবে। এখন আসলে ঝড় চলে গেলে, যদি আমতলায় কেউ আম কুড়ানোর যদি তার পরিকল্পনা থেকে থাকে, তাহলে ঝড় যখন হবে তখনই যাওয়া উচিত, কিংবা ঝড় থেমে যাওয়ার পরপরই যাওয়া উচিত। ঝড় থেমে যাওয়ার 4 দিন পরে গেলে, 3 দিন পরে গেলে পচা আম পাওয়া যাবে, অথবা অন্য যারা সুযোগ সন্ধানী আমগুলো কুড়িয়ে নিয়ে যাবে। আমার মনে হয় যে ঐক্যফ্রন্ট যে 30 ডিসেম্বরের পরে কি হবে সেটির জন্য প্রস্তুত ছিল না বলেই একেবারে স্পষ্ট প্রতীয়মান, কেননা তারা এখনও দৃশ্যত কোনো প্রতিবাদ কিংবা দৃশ্যত কোনো কার্যকর পন্থা অবলম্বন করতে পারছেন না। শেষমেশ এই যে নতুন বছরটি শুরু হলো, যেই নতুন বছরে একটা নতুন সরকার জোর করে তাদের ম্যান্ডেট নিয়ে ফেলেছে, তারা এখন শপথের প্রস্তুতি নিচ্ছে, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে, নানান ধরনের উচ্ছিষ্ট ভগীরথ সংবর্ধনা দিচ্ছেন, সরকারকে স্বাগত জানাচ্ছেন। এই জায়গায় একটা বড় গণপ্রতিবাদের আয়োজন করা যেতে পারত। বিশেষত সুবর্ণচরের এই ঘটনা, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে যদি সেটা নাও হয়ে থাকে, যেই 300 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তাদের 3 জন করেও কর্মী সমর্থক নিয়ে যদি 900 মানুষকে নির্বাচন কমিশনের সাথে বসানো যেত, তবুও একটা টনক নড়ানো যেত। আগেই বলেছে 30 ডিসেম্বর ক্ষমতার পালাবেদনের দিন ছিল না। এটি যারা বুঝতে ব্যর্থ হয়েছেন ঐতিহাসিকভাবে, নিশ্চয়ই এবারও রাজনৈতিক সুবিধা আদায়ে তারা বরাবরই ব্যর্থ হবেন বলেই প্রতীয়মান হচ্ছে। এই কারণে হচ্ছে যে তারা দ্বিধাগ্রস্ত, তারা তাদের সামনে কি সেটি এখনও তারা পরিষ্কার নয়। আমি এই আলোচনার একেবারে করার সময় একটা ছোট্ট কথা আমি পড়েছিলাম সাংবাদিক নুরুল কবির। আপনারা পড়তে পারছেন কিনা আমি জানি না। সাংবাদিক নুরুল কবির লিখেছেন যে Awamu League has succeeded to retain power but failed to prove that partisan government is capable to delivering a free and fair election. বলছেন আওয়ামী লীগ সরকার জিতেছে, কিন্তু ব্যর্থ হয়েছে কোন জায়গায়? যে এটা প্রমাণ করতে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব। People would now require new struggle for realizing that they are right to franchise, but there is no capable leadership in sight yet. Both unfortunate. বলছে মানুষ উপলব্ধি করছে যে তারা কিভাবে প্রতারিত হয়েছে, তাদের এখন নতুন ফাইটে যাওয়ার মনোবৃত্তি তৈরি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কোনো নেতৃত্ব নাই। দুটোই দুর্ভাগ্যজনক। একটা হচ্ছে আওয়ামী লীগের জয় এবং সেই জয়ের মাধ্যমে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সম্ভব নয় সেই জিনিস প্রতিষ্ঠিত হওয়া, আর একটা হচ্ছে যে মানুষের গণপ্রতিবাদ কিংবা নতুন ভোটের অধিকারের দাবি সেটি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য যোগ্য নেতৃত্বের অভাব। এই হচ্ছে বাংলাদেশ। 3 ডিসেম্বর যদি এক হিসেব করেন তাহলে ফেল করেছে। এই কারণে ফেল করেছে, যেই পরিমাণ গণবিস্ফোরণ হওয়ার কথা ছিল সেটি হয় নাই, কিংবা যেইভাবে মানুষকে মাঠে উদ্বেলিত করার কথা ছিল মিছিল মিটিংয়ে হয়েছে, কিন্তু একটি রাজনৈতিক দাবি আদায়ে, একটি নির্বাচনী ফলাফল আদায়ে যে পরিমাণ সাংগঠনিক শক্তি সামর্থ্য দরকার ছিল সেটি দেখাতে ব্যর্থ হয়েছে। স্বভাবতই আমরা ধরে নিতে পারি যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর সক্ষমতা বিএনপি রাজনৈতিক দলটির নেই এবং ঐক্যফ্রন্টের নেই। ঐক্যফ্রন্টের তো কোনো রাজনৈতিক শক্তি নাই, ভোটের শক্তি নাই। ঐক্যফ্রন্টে যারা নেতৃত্ব আছেন, ডক্টর কামাল, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাদের তো আসলে জনসমর্থন অতটা শক্ত নয়।
জনসমর্থন শক্ত হচ্ছে বিএনপির, সেই সাথে সাংগঠনিক শক্তি। এর বাইরে আরেকটি হিসাব আছে, আপনারা নিশ্চয়ই যারা জামায়াতের সমর্থক তারা আবারও অখুশি হতে পারেন, কিন্তু আমি বলেছিলাম যে জামায়াতের নির্বাচনে সিট দেওয়া, প্রয়োজনে না দেওয়া, এবং পাল দিলেও একেবারে যত ন্যূনতম সংখ্যক সিট দেওয়া। কেননা 30 তারিখের নির্বাচন জামায়াতের সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার নির্বাচন ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তনের নির্বাচন, একটা এককেন্দ্রিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করার নির্বাচন। সেই চ্যালেঞ্জ করার জন্য যারা সামনে আছেন তাদের নেতৃত্বকে, তাদের মনোবলকে দুর্বল না করার নির্বাচন। সেটি হয়নি। আপনারা দেখেছেন জামায়াতের সিট দেওয়ার কারণে জামায়াত বিরোধী যে প্রচারণা সেটা পুরোটাই ঐক্যফ্রন্ট কেন্দ্রিক হয়েছে। বিপরীতে কি হয়েছে? জামায়াত লাভবান হয়েছে কিভাবে? 25 জনকে যে নমিনেশন দেওয়া হয়েছে, 25 জনের একজনও নির্বাচনী মাঠে শোডাউন করতে পেরেছেন কিনা? আপনারা বলবেন যে পুলিশ ছিল, মাঠ ছিল, তাদের জেল জরিমানা হয়েছে, সব কিছুই তো জানা কথা, এটা তো সরকারের প্রি প্ল্যানের অংশ, তারা এটা করবে। তাহলে এই পরিকল্পনাটা কোথায়? এমনকি বিএনপি ঐক্যফ্রন্টের তরফ থেকে যাদেরকে নির্বাচনের নমিনেশন দেওয়া হয়েছে, মনে করা হয়েছে যে না, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 30 তারিখ সব উল্টে যাবে, আমরাই আবার ক্ষমতায় যাব, আমরা সরকার গঠন করব। একদম বোকার স্বর্গে বসবাস করার মতো রাজনৈতিক পরিকল্পনা করার কারণে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তার 80% সংসদ সদস্য হিসেবে প্রার্থী, তারা নির্বাচনের মাঠে দাঁড়াতে পারেনি, কেননা তাদের গণসমর্থন কম, ব্যাপকভাবে তারা জনবিচ্ছিন্ন। এটাই হচ্ছে রাজনৈতিক অদূরদর্শিতা, এটাই হচ্ছে রাজনৈতিক ভুল। তার মানে কি 30 তারিখ ব্যর্থ হয়েছে? না, ব্যর্থ হয়নি। 2.5 কোটি তরুণ ভোটার, তাদের মনে ক্ষোভের আগুন। প্রত্যেকটা নারী ভোটার যারা ভোট দিতে পারেনি তাদের ক্ষোভের আগুন। ভোটে দাঁড়িয়েছিলেন বাম রাজনৈতিক দলগুলো, তাদের মনে ক্ষোভের আগুন। ইসলামী আন্দোলনের দলগুলো, তাদের মনে ক্ষোভের আগুন। ভোটে দাঁড়িয়েছিলেন ইমরান এইচ সরকার, জুনায়েদ সাকির মতো তরুণ নেতৃত্ব, তাদের মনে ক্ষোভের আগুন। আগামীর বাংলাদেশে যদি ঐক্যফ্রন্ট কিংবা বিএনপি সত্যিই পরিবর্তন চায়, এই দানব সরকারকে ধাক্কা দেওয়ার জন্য তারা প্রাথমিকভাবে যেই উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এখন হবে যারা এই ভোট দিতে পারেনি, যারা সবাই বলছে নির্বাচন ভুয়া নির্বাচন, বাম রাজনৈতিক জোট থেকে শুরু করে সবাই, তাদেরকে নিয়ে বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করা এবং ঐক্যফ্রন্ট ভেঙে দেওয়ার জন্য যেসব নেতৃবৃন্দ কথা বলছেন তাদেরকে অবিলম্বে একেবারে ডিফিউজ করা, তাদেরকে সরিয়ে ফেলা মূল স্পটলাইট থেকে। কেননা ঐক্যফ্রন্ট 30 তারিখের নির্বাচনে জয়লাভ করার জন্য হয়নি, ঐক্যফ্রন্ট হয়েছে একটি এই সরকারকে চ্যালেঞ্জ করার জন্য। যেটা বিএনপি জামায়াতের একক রসায়ন ফেল করেছে, সেটা অনেকখানি চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু মাঠে শক্তি প্রদর্শিত হয়নি বলেই এখনও টিকে আছে। সামনের দিনগুলো নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, এই ঐক্যফ্রন্টের সাথে যারা যারা নির্বাচনে ছিলেন, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্যরা, তাদেরকে নিয়ে একটা নতুন কর্মসূচি দেওয়া। সেই কর্মসূচি নির্বাচন কমিশনের সামনে পদত্যাগ নয়, নির্বাচন কমিশনের বিচার নয়, আইনি পদক্ষেপের সাথেও শুরু থেকেই এই সরকারকে একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার এবং ভোট ডাকাতের সরকার আখ্যা দিয়ে একেবারে শুরুর দিন থেকে সরকারের পদত্যাগ দাবি করে আন্দোলনে যাওয়া। কেন বলছি আমি এই কথা? আমি বলছি সরকার বিরোধিতার খাতিরে নয়, আমি বলছি এই সরকার নির্বাচনে জয়ী হয়েছে 5 বছরের মধ্যে যাওয়ার জন্য নয়। তারা এই নির্বাচনের পরে যেই কার্যকলাপ শুরু করেছে, একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে খুলনাতে, এই ধরনের কাজ আরও শুরু করবে। রাজনৈতিক নেতাদের আরও হয়রানি করবে, মামলা করবে, কারণ তাদের টিকে থাকতে হবে। অর্থাৎ সরকার বিরোধী ফ্রন্টকে ব্যস্ত রাখবে। যদি সরকারকে ব্যস্ত রাখা না যায়, সরকারকে ব্যস্ত রাখা কি সরকারের লেজিটিমেসি অর্থাৎ তার বৈধতা নিয়ে যে প্রশ্ন হয়েছে সেটাকে আরও বৃহৎ পরিসরে রূপ দেওয়া। 300 জন আসনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অন্তত 300 জন এবং তাদের একজন ড্রাইভার করে হলেও 600 জন মানুষকে নিয়ে একটা প্রতিবাদ তৈরি করা, জাতীয় সংসদের সামনে কিংবা গণভবনের সামনে কিংবা বঙ্গভবনের সামনে, এবং স্পষ্ট দাবি জানানো যে এই সরকার, এই নির্বাচন প্রক্রিয়া অবৈধ, এই নির্বাচনে মানুষের গণরায় প্রতিফলিত হয়নি, এই নির্বাচনে ভোট ডাকাতির নামে, ভোটের নামে প্রহসন করা হয়েছে। সুতরাং এই ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার, সেটি আমরা শুরু থেকেই তাকে অবৈধ ঘোষণা করছি এবং পদত্যাগ দাবি করছি। এটা হলো সরকারকে ব্যস্ত রাখার কৌশল। না হলে সরকার আপনাদের ব্যস্ত রাখবে, মেজর আক্তারদের ব্যস্ত রাখবে, নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করবে, একজন আরেকজনের ফোন আলাপ ফাঁস করবে। তাতে কি হবে? আপনারা ব্যস্ত থাকবেন তো? এর মাঝখান দিয়ে বাংলাদেশের মানুষের আজন্ম লালিত স্বপ্ন, ভোটাধিকার, স্বাধীনতা, এগুলো ভুলুণ্ঠিত হওয়ার মাধ্যমে যে সরকার আসলো, সেই সরকার চলে যেতে থাকবে সামনে বহুদিন। সরকার বিরোধিতা আমার এই আলোচনার অংশ নয়। আমি কেবল সংবাদ অ্যানালিসিস করি, আমি কেবল রাজনীতি বিশ্লেষণ করি। সেই বিশ্লেষণেই আমার মনে হচ্ছে যে এখনও পর্যন্ত 30 তারিখ বলা যাবে না ব্যর্থ হয়েছে। আবার যদি পর্যাপ্ত
ব্যবস্থা না নেওয়া যায়, যদি 30 তারিখের মুহূর্ত বুঝে যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠে থাকে এবং তারা যদি সেভাবেই ভেবে থাকেন যে মামার বাড়ির আবদারের মতো, ইতিমধ্যে তো বলেছেন ওবায়দুল কাদের যে এটি মামার বাড়ির আবদার নাকি, সুতরাং তারা মামার বাড়ির আবদার ভাবা শুরু করবে এবং বাংলাদেশের মানুষ, আপামার জনসাধারণ, যেই মানুষগুলো জেলে গিয়েছে প্রায় 20,000 মানুষ, যেই কর্মী সমর্থক মার খেয়েছে, তাদের কান্না আরও বাড়বে, তাদের দেশ পালিয়ে যাওয়ার ক্ষেত্র আরও বাড়বে। সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ নির্যাতনের জাতাকলে থাকবে। এটিই আজকের আলোচনার বিষয়। গণধর্ষণ শুরু, গণপ্রতিবাদের অভাব। আশা করি বাংলা ইনফোটিউবের দ্বিতীয় বাংলাদেশের এই আলোচনা ভালো লেগেছে। আবার দেখা হবে কালকে কোনো বিষয় নিয়ে একই সময় বাংলা ইনফোটিউবের সাথে। সবাইকে ধন্যবাদ।